ओं नमः श्री अतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কারিগরি শিক্ষার সন্ধানে স্বামীজি এই প্রসঙ্গে স্মরণ মনন করব। আমরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আগামী 4 জানুয়ারি সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানটির 1000তম পর্ব সম্পন্ন হবে। আমরা এটিকে ব্রত হিসাবে গ্রহণ করেছিলাম, তাই 1000তম পর্বের উদযাপন আমরা কিভাবে করব সেটি আপনাদের অবশ্যই জানাবো এবং আপনাদের আহ্বান করব এই উদযাপন পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যুগ ঋষি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ পরিক্রমা শেষে দেখতে পেলেন দেশের সীমাহীন দারিদ্র্য, মাত্রাহীন স্বার্থপরতা এবং অতলান্ত অসহায়তা। সেজন্য কন্যাকুমারীতে ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে বসে তিনি অনুভব করলেন ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীর মধ্যে অত্যন্ত প্রভেদ হওয়া। এই ভেদ নষ্ট না হলে কল্যাণের কোনো আশাই নেই। 19 শতকের অন্যান্য মনীষীদের মতন স্বামীজিও বুঝতে পেরেছিলেন যে প্রাক ব্রিটিশ পর্বের উৎপাদক দেশ ভারতবর্ষ যুগোপযোগী কারিগরি দক্ষতার অভাবে পিছিয়ে পড়েছে। স্বামীজি সেই জন্য ভারতবর্ষের এই দারিদ্র্য দূরীকরণ করে সমৃদ্ধ জাতি হিসাবে উঠে আসার জন্য পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তিকে শিখে দেশের পার্থিব সম্পদের উন্নয়নের কথা ভেবেছিলেন। বস্তুতপক্ষে তিনি এক বিনিময় পদ্ধতির কথা চিন্তা করেছিলেন, যাতে পাশ্চাত্যকে ভারত শেখাবে ধর্ম আর দর্শন, বিনিময়ে তার কাছ থেকে গ্রহণ করবে বিজ্ঞান ও প্রযুক্তি। সেজন্য স্বামীজি বারবার বলছেন, আমাদের যদি বাঁচতে হয় তবে আমাদের বৈজ্ঞানিক চেতনা সম্পন্ন জাতিতে পরিণত হতে হবে। এবং স্বামীজির এই সিদ্ধান্ত তার অভিজ্ঞতার ফসল। তিনি বুঝেছিলেন যে কারিগরি বিদ্যার প্রয়োগেই দেশের উন্নতি সম্ভব। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষে অজ্ঞ চাষিদের মতন চাষ না করে এর বিজ্ঞানটা শিখে নিয়ে সেটা এদেশের কৃষির উন্নতিতে কাজে লাগাতে হবে। এই কারিগরি প্রয়োগটা আসবে কোথা থেকে? তার জন্য প্রয়োজন দেশের নিজস্ব কারিগরি শিক্ষা বা শিল্প বিশ্ববিদ্যালয়। স্বামীজি নির্দেশ দিয়েছিলেন যে মধ্য ভারতে হাজারিবাগ প্রভৃতি জেলার নিকট উর্বর, সজল, স্বাস্থ্যকর অনেক ভূমি অনায়াসে পাওয়া যেতে পারে। সেই জায়গায় একটি জমি নিয়ে তার উপর একটি বড় বিশ্ববিদ্যালয় এবং ধীরে ধীরে কারখানা ইত্যাদি খুলতে হবে। অন্নাগমের নতুন পথ যেমন আবিষ্কার হতে থাকবে, লোক তেমনই সেই উপনিবেশে আসতে থাকবে, তখন তাদের সেই রকম গঠন করা প্রয়োজন সেই রকমইভাবে হতে পারে। স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ প্রবন্ধে সরলাবালা সরকার লিখেছেন, এই শিল্পবিদ্যালয় এবং কারখানা প্রতিষ্ঠার কথা স্বামীজি বারবার উল্লেখ করিয়াছেন। লোকের অন্নাভাব দূর করা সর্বপ্রথম কর্তব্য এবং তারপর তাহাদের গড়িয়া লইতে হইবে নতুনভাবে। যেখানে এখনও মানুষের ভিতর আদিম সরলতা রহিয়াছে এবং যেখানে জমি উর্বর ও আবহাওয়া স্বাস্থ্যকর, সেইরূপ স্থানই স্বামীজি উপনিবেশের যোগ্য স্থান বলিয়া মনে করিয়াছিলেন। হয়তো এই সংকল্প তাহার মনে উদয় হইবার সঙ্গে সঙ্গেই কাজও আরম্ভ করিয়া দিতেন, কিন্তু তখন সবে বেলুর মঠের জমি কেনা হইয়াছে, হাতে একেবারেই অর্থ নাই এবং স্বাস্থ্যও ভাঙিয়া পড়িয়াছে, তাই আর তাহার সে সংকল্প কার্যে পরিণত করা হইল না। স্বামীজি প্রত্যক্ষত শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করেননি, কিন্তু তার বীজ বপন করেছিলেন। রামকৃষ্ণ মঠের নিয়মাবলী তৈরি করার সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে উদ্দেশ্য হচ্ছে মঠটিকে ধীরে ধীরে একটি সর্বাঙ্গ সুন্দর বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। তাতে দার্শনিক চর্চা এবং ধর্মচর্চার সঙ্গে সঙ্গে একটি পুরোদস্তুর টেকনিক্যাল ইনস্টিটিউট করতে হবে। এইটি প্রথম কর্তব্য। পরে অন্যান্য অবয়ব ক্রমে ক্রমে সংযুক্ত করতে হবে। ভাবতে অবাক লাগে যে স্বামীজি সন্ন্যাসী ব্রহ্মচারীদেরও বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার প্রসারে লাগাতে চেয়েছিলেন।
তাই ব্রহ্মচারীদের ক্লাসের জন্য তিনি সাদাসিধে ও হাতে কলমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর রামকৃষ্ণ মিশনের পত্তন করে স্বামীজি মিশনের যে কার্যপ্রণালী নির্দেশ করেন তার মধ্যে অন্যতম ছিল শিল্প এবং শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন। মিশনের মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ে বিস্তৃতভাবে সেটি ব্যাখ্যা করা হয়েছিল এবং মিশনের উদ্দেশ্যের মধ্যে রামকৃষ্ণ মিশনের যে উদ্দেশ্য সেখানে অন্যতম উদ্দেশ্যের মধ্যে কয়েকটি ছিল যে এক, কলা, মানবশাস্ত্র, বিজ্ঞান, কারিগরি বিদ্যা এবং শিল্প বিষয়ের মৌলিক এবং প্রায়োগিক সমস্ত শাখার শিক্ষা ও গবেষণার প্রচার এবং প্রবর্তনা। টু ইম্পার্ট, প্রমোট অ্যান্ড আন্ডারটেক দ্য স্টাডি অ্যান্ড রিসার্চ ইন দ্য আর্টস, হিউম্যানিটিস, সায়েন্সেস, টেকনোলজিস। এইটি। দ্বিতীয়ত, এই সমস্ত শাখার শিক্ষকদের প্রশিক্ষিত করা এবং জনসাধারণের কাছে তাদের পৌঁছতে সাহায্য করা। To train teachers in all branches of knowledge above mentioned and enable them to reach these masses. তৃতীয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, অনাথ আশ্রম, কর্মশালা, বৃদ্ধ, রোগী, অক্ষম, আর্ত মানুষের আশ্রয়স্থল, ত্রাণ ও পুনর্বাসন এবং অন্যান্য শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন সংক্রান্ত কর্ম প্রচেষ্টা, প্রশিক্ষণ কেন্দ্র এবং দাতব্য প্রতিষ্ঠান ও অনুরূপ সংস্থার প্রতিষ্ঠা, পরিচালন এবং সহায়তা। এইটি ছিল। অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন যে পশ্চিমী দুনিয়ার জাগতিক সমৃদ্ধির দ্বারা জাতির দারিদ্র্য দূর করতে, দেশে ভারী শিল্পের প্রসার ঘটাতে তিনি ভারতে পাশ্চাত্য জাতির ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি অনুসরণ করার পক্ষপাতী ছিলেন। বলেছিলেন ভারতেরই লাভ হবে যদি তার লোকে আমেরিকার শিল্পের অগ্রগতি আর সভ্যতার কিছু অংশ গ্রহণ করে। তার মতে কারিগরি শিক্ষার ফলে দুটি লাভ হবে। প্রথমত, দেশে স্বদেশীয় ভারী শিল্পের সূত্রপাত ঘটবে যা জাতির অর্থ সম্পদকে বৃদ্ধি করবে। আর দ্বিতীয়ত, এর ফলে দেশের মানুষ নিজের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে। প্রিয়নাথ সিংহকে তিনি বলেছিলেন একটু টেকনিক্যাল এডুকেশন পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে, চাকরি করে আর চেঁচাবে না। পরবর্তীকালে সেজন্য ভারতীয় অর্থ ব্যবস্থার নীতি নির্ধারণেও এই সুরে কারিগরি শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে। এবং মাইশোরের রাজা একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি স্বামীজির জন্য কি করতে পারেন। উত্তরে স্বামীজি 1 ঘন্টা ধরে তার স্বপ্নের কথা বলেন, যার অন্যতম বিষয় ছিল দেশে বৈজ্ঞানিক ধ্যান ধারণার প্রচার। স্বামীজির তরফে এর প্রথম সক্রিয় প্রচেষ্টা দেখা দিয়েছিল জাপান যাত্রায়। স্বামীজি পার্সি ব্যবসায়ী জামশেদজি নওশেরওয়ানজি টাটাকে দেশলাই প্রভৃতি ক্ষুদ্র শিল্পের দেশীয় কারখানা করতে উৎসাহ দিয়ে স্বনির্ভর হতে উদ্বুদ্ধ করেন। 1898 সালে 30 লক্ষ টাকা খরচ করে ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করতে চেয়ে স্বামীজিকে লেখা টাটার চিঠি দেখলেই বোঝা যায় যে স্বামীজির ভাবনা চিন্তা তাঁর মনে ঢেউ তুলেছিল এবং টাটা এই সংগঠনের পরিচালনার ভার স্বামীজির হাতে তুলে দিতে চেয়েছিলেন। স্বামীজির মনোগত অভিপ্রায় এর অনুকূল ছিল বলে 1899 প্রবুদ্ধ ভারতে এই প্রস্তাবের পক্ষে অকুণ্ঠ সমর্থন পাওয়া যায়। এরপর জাপান, আমেরিকা এবং ইউরোপের অগ্রগতি দেখে স্বামীজির ভাবনার আরও প্রসার ঘটে। জাপানের প্রযুক্তির উন্নতি দেখে তিনি ভারতেও তার অনুরূপ ব্যবস্থা চালু করার কথা ভাবতে শুরু করেন। একটি চিঠিতে লিখেছিলেন, দেখে বোধ হয় জাপানিরা বর্তমানকালে কি প্রয়োজন তা বুঝেছে, তারা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে। ওদের যে কামান আছে তা ওদেরই একজন কর্মচারী আবিষ্কার করেছে। আমি একজন জাপানি স্থপতি নির্মিত প্রায় 1 মাইল লম্বা একটি সুড়ঙ্গ দেখেছি। এদের দেশলাইয়ের কারখানা একটা দেখবার জিনিস। এদের যে কোনো জিনিসের অভাব, তাই নিজের দেশে চেষ্টা করছে। এইটি অর্থাৎ এই যে স্বামীজি চাইছেন যে আমাদের যুবকরাও যেন দলে দলে প্রতি বৎসর চীন, জাপানে যাক, কারণ জাপানিদের কাছে ভারত এখনও সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য স্বরূপ। তো তাই নয়, অবিবাহিত কিছু যুবককে কাজে লাগানোর কথা স্বামীজি ভেবেছিলেন। অর্থাৎ তারা প্রযুক্তিগতভাবে শিক্ষিত হয়ে কাজ শিখে এসে যেন সেইটিকে ভারতের কাজে লাগাতে পারে। এবং ভারতীয় একটা শিল্প বিশ্ববিদ্যালয় তার স্বপ্ন ছিল। এবং এই কাজে তিনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন আপন ভাই মহেন্দ্রনাথ দত্তকে দিয়ে। পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকায় তিনি আরেকটি দিগন্ত দেখতে পেয়েছিলেন। শিকাগোতে একটি নৈশ ভোজে স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল বৈজ্ঞানিক লর্ড কেলভিন এবং প্রযুক্তিবিদ এলিসা গ্রের।
বিদ্যুৎ সংক্রান্ত তাদের অভাবনীয় উদ্ভাবন স্বামীজিকে উৎসাহিত করেছিল। তারপর তিনি নিকোলাস টেসলা এবং টমাস এডিসনের সংস্পর্শে এসে বৈদ্যুতিন প্রযুক্তির বিপুল সম্ভাবনার দেখে পুলকিত হয়েছিলেন, এবং সেই বিপুল সম্ভাবনার কথা ভেবে স্বামীজি পুলকিত হয়েছিলেন। ফলে ভারতে বৈদ্যুতিন কারিগরি শিক্ষা প্রসারের দিকে তার ঝোঁক হয়েছিল। যখন তার ভাই মহেন্দ্রনাথ দত্ত উচ্চশিক্ষার জন্য বিলেতে এলেন, স্বামীজি তাকে শিল্প প্রযুক্তির শিক্ষা নিতে উৎসাহিত করলেন। স্বামীজি জাপানে গিয়ে সেখানকার প্রযুক্তির উন্নতি লক্ষ্য করে ভারতের উদ্দেশ্যে চিঠিতে লিখেছিলেন, এসো এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকাও গিয়ে। আর তোমরা এখন করছোই বা কি? আহাম্মক, তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্বের এক কণা মাত্র, তাও খাঁটি জিনিস নয়, সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ, আর তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকে পড়ে রয়েছে। না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হওয়ার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। মহেন্দ্রনাথ লন্ডনে আইন পড়তে গিয়েছিলেন, কিন্তু এতে স্বামীজির মত ছিল না। তিনি আমেরিকায় মিসেস বুলকে লিখলেন, আপনি জানেন আমার ছোট ভাই মহিন গত 2 মাস ধরে এখানে লন্ডনে রয়েছে। তার ইচ্ছা ব্যারিস্টার হওয়ার। সে বলে তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ারও ইচ্ছা রয়েছে। এখন আমি চাই না যে আমার বংশের কেউ উকিল হোক, যদিও আমার বাবা উকিল ছিলেন। স্বামীজির ইচ্ছা ছিল মহেন্দ্রনাথ এমন কিছু করুন যাতে তার ব্যক্তিগত আয়ের সঙ্গে জাতীয় জীবনে কিছুটা উপকার হয়। সেজন্য চিঠিতেই লিখেছিলেন, আমাদের জাতির চাই সাহস আর বৈজ্ঞানিক প্রতিভা। তাই আমি চাই মহিন হোক ইলেকট্রিশিয়ান, মানে বিদ্যুৎবিদ। সে যদি অসফলও হয়, আমার তৃপ্তি হবে যে সে তার দেশের জন্য বড় এবং সত্যিকারের কিছু করতে চেয়েছিল। আমি চাই সে হোক সাহসী, নির্ভীক এবং নিজের জন্য তার দেশের জন্য নতুন পথ তৈরি করতে চেষ্টাশীল। আমেরিকা যাওয়ার জন্য মহেন্দ্রনাথকে উৎসাহ দিয়ে বলেছিলেন, এখানে থাকার চেয়ে আমেরিকাতে চলে যাওয়াই ভালো। আমেরিকা ফুল অফ ইলেকট্রিসিটি অ্যান্ড লাইফ। ওখানে থাকলে লোক আপনি চঞ্চনে হয়ে ওঠে। স্বামীজির শিষ্য এবং মহেন্দ্রনাথের বন্ধুস্থানীয় গুডউইন মহেন্দ্রনাথকে আমেরিকাতে নিয়ে গিয়ে বৈজ্ঞানিক টমাস আলভা এডিসনের কাজে নিযুক্ত করে দিতে আশ্বাস দিয়েছিলেন। 1896 সালে গ্রীষ্মের শেষে স্বামী শারদানন্দ এবং গুডউইনকে লন্ডন থেকে আমেরিকা পাঠানোর সময় স্বামীজি বলেছিলেন, মহিমকেও সঙ্গে নিয়ে যাও। লন্ডন অপেক্ষা নিউ ইয়র্কে অনেক কিছু শিক্ষা করবার বিষয় আছে। আমেরিকায় প্রযুক্তিবিদ্যা শেখার সুবিধে বুঝে স্বামীজি মিসেস বুলকে লিখেছিলেন, এখানে নিঃসন্দেহে ইলেকট্রিশিয়ান শিক্ষার ভালো স্কুল রয়েছে, কিন্তু একমাত্র আমেরিকাতেই পরিবেশে এমন কিছু একটা রয়েছে যা মানুষের মধ্যে তার সমস্ত ভালোটুকুর বহিঃপ্রকাশ করতে দেয়। তাই আমি চাই ও আমেরিকায় যাক এবং কোনো ভালো ইলেকট্রিশিয়ানের অধীনে থেকে শিক্ষা করুক। মহেন্দ্রনাথ জানিয়েছেন যে স্বামীজির এই সময় বিদ্যুতের ওপর বড় আস্থা ছিল। আমেরিকাতে বৈদ্যুতিন কলকব্জা এবং নানান প্রক্রিয়া লক্ষ্য করিয়া তিনি আশ্চর্যান্বিত হইয়াছিলেন। মহেন্দ্রনাথ শেষ অবধি আমেরিকা যাননি, তবে স্বামীজি তার পরিকল্পনা ত্যাগ করেননি। দেশে ফিরে প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, কতকগুলি অবিবাহিত গ্র্যাজুয়েট পাই তো জাপানে পাঠাই, যাতে তারা সেখানে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন পেয়ে আসে। যদি এরূপ চেষ্টা করা যায় তাহলে বেশ হয়। স্বামীজি ইউরোপে, বিশেষত জার্মানির এবং জাপান ও আমেরিকার পরিকাঠামোগত উন্নয়নের দিকে তাকিয়ে প্রযুক্তি শিক্ষার পক্ষপাতী ছিলেন। সত্যি সত্যি তার দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণের সময় স্বামীজি আমেরিকায় শিল্প বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং তার পরিচালন পদ্ধতি নিয়ে নানান রকম ভাবনা চিন্তা এবং উৎসুকও প্রকাশ করেছেন। স্বামীজির স্বপ্নকে রূপায়িত করতে সর্বপ্রথম এগিয়ে আসেন স্বামী অখণ্ডানন্দজি। 1899 সালে মুর্শিদাবাদের ভাবদায় অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেন। তার সঙ্গে গ্রামের ছুতোর এবং তাঁতিরা জন্মগত পেশা ছেড়ে চাষ করছে দেখে তাদের তিনি বংশগত পেশায় প্রশিক্ষণের জন্য একটি শিল্প বিদ্যালয় স্থাপন করেছিলেন। গ্রামের গৃহবধূদের চরকা দেওয়া হয়েছিল। আশ্রমে উৎপাদিত কার্পাস তুলো তাদের দেয়া হতো সুতো কাটার জন্য। অখণ্ডানন্দজি নিজে গামছা বুনতেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে দেশের অভাব দূর করার জন্য প্রার্থনা করতেন। অখণ্ডানন্দজি তার শুভানুধ্যায়ী রেশম ব্যবসায়ীদের সাহায্যে আশ্রমে রেশম কীট বা পলু চাষ শেখানোর ব্যবস্থা করেন।
আশ্রমের শিল্প বিভাগে তৈরি হ্যাট, স্টিলের কলমদানি, কাপড়, কাঠের টেবিল সকলের প্রশংসা অর্জন করেছিল। ছাত্রদের ভালোভাবে শিক্ষা দেওয়ারও তিনি ব্যবস্থা করেছিলেন। সূত্রধর বিভাগে 20 জন, বয়ন বিভাগে 13 জন ছাত্র কাজ শিখেছিল। রামকৃষ্ণ মিশনের এই প্রথম কারিগরি শিক্ষা দানের প্রয়াস সম্পর্কে অখণ্ডানন্দজি নিজেই বলতেন যে স্বামীজি তো গরিবদের জন্যেই বেশি পরিশ্রম করতে বলেছেন। তিনি বলেছেন, ভারতবর্ষের প্রাণ পল্লীতেই, আমি আর কি করছি বল, গরিব পল্লীবাসীদের কিন্ডারগার্ডেন উপায়ে লেখাপড়া আর তাঁত, কাঠের কাজ, সেলাই প্রভৃতি কুটির শিল্প শেখাবার চেষ্টা করছি। হাতে নাতে অন্য সমস্যা মেটাবার জন্য চাষবাস এবং গোপালনের ব্যবস্থা করছি। স্বামীজি এইভাবেই দেশকে স্বাবলম্বী করে তোলবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যে পলাশির মাঠে ভারতবর্ষের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, সেই মাঠেই অখণ্ডানন্দজি ঠাকুরমা স্বামীজিকে বসিয়েছিলেন, কারণ তাদের কৃপায় যদি দেশ আবার জাগে। আসলে স্বামীজি মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে ভাবের অভাব, মানবীয় স্পর্শের স্বল্পতা ইত্যাদি ত্রুটির কথা জানতেন, কিন্তু তবুও ভারতবর্ষের জাতীয় অর্থ সম্পদ বৃদ্ধির খাতিরে জাতীয়তা বজায় রেখে এই প্রযুক্তি শিক্ষার পক্ষপাতী ছিলেন এবং সেই আদর্শকে পরিণতি দিতে অখণ্ডানন্দজি তাঁর আশ্রমে হাতে কলমে শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার একটা প্রাথমিক চেষ্টা আরম্ভ করেছিলেন। পরবর্তীকালে আমরা জানি যে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয় এবং তারও পরে আমাদের বেলুড় মঠে যে শিল্প মন্দির পলিটেকনিক রয়েছে, সেটি এই কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট RKM ভেরি, রামকৃষ্ণ মিশনের বেলুড় বিদ্যামন্দির কলেজ, নরেন্দ্রপুর কলেজ, রহড়া কলেজ এবং এদিকে পুরুলিয়া, আসানসোল প্রভৃতি ক্ষেত্রেও এবং আসানসোলের ITI এর ক্ষেত্রেও এই যে কারিগরি পথের বিস্তারটি যেন স্বামীজির সেই ভাবনাকেই এগিয়ে দিচ্ছে। আসলে স্বামীজি এই প্রাণটাকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। সেই জন্য সত্যি সত্যিই যদি কেউ স্বামীজিকে জীবনে ঐকান্তিকভাবে গ্রহণ করে, তাহলে কিন্তু তার ব্যক্তিগতভাবে জীবনটা পরিপূর্ণ হবে এবং সামাজিকভাবেও সেটা তাৎপর্যপূর্ণ হবে। এবং তখনই আমরা উপলব্ধি করব যে জীবন একটা খেলার মাঠ ছাড়া কিচ্ছু নয়। খেলা যতই স্থূল হোক না কেন, আমরা যতই দুঃখ, ক্লেশ ও আঘাত পাই না কেন, তাতে আত্মার কোনো অনিষ্ট হয় না। আত্মা স্থির, অচল ও সনাতন। আমরা সেই অনন্ত আত্মা। শুধু আমাদের একটা আধ্যাত্মিক ওষুধ প্রেসক্রাইব করেছেন স্বামীজি, সেটি হচ্ছে দেবত্বের প্রকাশ। এই যে দেবত্ব, ভেতরের দেবত্বকে প্রকাশ করতে হবে এবং সব কিছুই তখন সমন্বয়পূর্ণভাবে এর চারিদিকে সাজানো থাকবে। এইটি যেন আমরা বারবার অনুভব করতে পারি। সেই জন্য এই কারিগরি শিক্ষাও কিন্তু আমাদের বারবার মনে রাখতে পারে বা এগিয়ে দিতে পারে এবং আমরা যেন পূর্ণ হতে পারি। এইটি কিন্তু আমাদের এই জীবনটিকে তৈরি করবে এবং শুধু জীবন নয়, আমরাও কিন্তু এগিয়ে যেতে পারবো। সেই জন্য শুধুমাত্র ধ্যান ধারণা, উচ্চ তত্ত্ব সাধন ভজনের সাথে সাথে এই যে ভারতবর্ষ শক্তিশালী হবে, দৃঢ় হবে, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি, এইটি যেন 4 যোগের সমন্বয়ের ভাবনা, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।